আপনাদের তো ফার্স্ট মিড হয়েছে আর ক্লাস টেস্ট হয়েছে, তাই না? জি স্যার। ওকে। আমাদের একটা নোটিশ এসেছে রেজাল্ট দেওয়ার জন্য, সো আমি ক্লাস শেষের দিকে ওটা নিয়ে ডিসকাস করবো, হ্যাঁ? ওকে স্যার। আমরা একটু অপেক্ষা করি আর 5 মিনিট, অন্যরা জয়েন করুক, দেন স্টার্ট আওয়ার ক্লাস। এটা কি কন্টেন্টটা বলেছিলাম এই চ্যাপ্টারে, ইভলিউশন অফ ট্রেনিং এ জি স্যার। কি কি পড়াবো এই চ্যাপ্টার থেকে? বলার কথা আমার যতদূর মনে পড়ে। জি স্যার বলেছেন। তো দেখেন, দেখি স্লাইডটা শেয়ার করতে পারি কিনা। আপনারা কি এই সবগুলো লেকচার নোট পেয়েছিলেন ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের? জি স্যার, গুগল ক্লাসরুমে তো আপলোড করে দিয়েছিলেন। আসসালামু আলাইকুম রিয়ান ভাই, কথা কি শুনতে পান? জি বলুন। হ্যালো। জি বলুন, শুনতে পাচ্ছি। স্যারের তো কোনো কথা শোনা যাচ্ছে না। স্যার আছেন, একটু ওয়েট করেন, শুনতে পাবেন। ওকে ভাই। লার্নিং থিওরিজ এন্ড প্রোগ্রাম ডিজাইন, সেটা আমরা পড়েছি। তারপর আরেকটা ফাংশন আছে ইভলিউশন অফ ট্রেনিং, ডেভেলপিং ইভলিউশন প্ল্যান ফর দ্য ট্রেন, কিভাবে ইভ্যালুয়েট করব সেটা আমরা করি। তারপর উই কন্ডাক্ট দ্য ট্রেনিং, একটা চ্যাপ্টার পড়েছি ট্রেডিশনাল ট্রেনিং মেথড, অন দ্য জব, অফ দ্য জব, সেটা আমরা পড়েছি। and after providing the training program আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে we have to assess the effectiveness, we have to assess the functionality of the training, because nowadays training is considered as the investment. An organization investing a huge amount of money, to some extent 10 to 20% of total expenditure for the, so it's the volume is huge. To some extent some organization is spending more than 100 crore taka for the training purposes. সেই জন্য এই যে এত টাকা ইনভেস্ট করছি, ডেফিনেটলি ট্রেনিং শুড বি ইফেক্টিভ, ট্রেনিং শুড বি ফাংশনাল, ট্রেনিং শুড বি ফ্রুটফুল। এন্ড হাউ উইল অ্যাসেস দ্য ট্রেনিং ওয়াজ ফাংশনাল ইফেক্টিভ? থ্রু দ্য অ্যাসেসমেন্ট অফ দ্য ট্রেনিং, যেটাকে আমরা বলছি ট্রেনিং ইভ্যালুয়েশন। এখন এই ট্রেনিং ইভ্যালুয়েশনটা তাহলে আসলে কি? অলরেডি কিন্তু উত্তর পেয়ে গেছে আসলে ট্রেনিং ইভ্যালুয়েশনটা কি। ট্রেনিং ইভ্যালুয়েশন ইজ নাথিং বাট প্রসেস of collecting information regarding the outcome of the training, collecting information regarding the result of the training, so that we can determine whether training was effective or not. So training evaluation বলতে বুঝাচ্ছি ট্রেনিং শেষে ট্রেনিং এর পারফরম্যান্স, ট্রেনিং এর আউটকাম রিলেটেড ইনফরমেশন গুলো কালেক্ট করা, যে ইনফরমেশন গুলো আমাদেরকে জানাবে, আমাদেরকে হেল্প করবে টু অ্যাসেস ওয়েদার ট্রেনিং ওয়াজ ইফেক্টিভ অর নট। সো ট্রেনিং ইফেক্টিভ নাকি ইফেক্টিভ না, এটা ডিপেন্ড করছে the result or the outcome or the findings of the training program. ট্রেনিং প্রোগ্রাম থেকে কি শিখলাম, ট্রেনিং প্রোগ্রাম আমাদের কতদূর এফেক্টিভনেস বাড়ালো, ট্রেনিং এফিসিয়েন্সি বাড়ালো, কতদূর স্কিল বাড়ালো, এই আউটকাম গুলো যখন অ্যানালাইজ করি তখন আমরা বুঝতে পারি ট্রেনিং ইফেক্টিভ হলো নাকি হলো না। সো ট্রেনিং ইভলিউশন বলতে বুঝেছি সেই ইনফরমেশন গুলো কালেক্ট করা, দ্য ইনফরমেশন হুইচ ইজ হেল্পফুল ফর আস টু অ্যাসেস ওয়েদার ট্রেনিং ওয়াজ এফেক্টিভ। এই ট্রেনিং ইভলিউশনটা দেয়ার আর টু টাইপস অফ ট্রেনিং ইভলিউশন, একটু লিখে রাখেন। দুই ধরনের ট্রেনিং ইভ্যালুয়েশন হয়, একটা হচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশন, একটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন। देयर আর টু টাইপস অফ ট্রেনিং ইভ্যালুয়েশন, ফরমেটিভ ইভ্যালুয়েশন এন্ড সামেটিভ ট্রেনিং ইভ্যালুয়েশন।
তাহলে ফর্মেটিভ কি বুঝাই যাচ্ছে ফর্ম so whether training structure was up to the mark or not, whether training pattern was up to the mark or not, whether training organization was up to the mark or not, এর যে ইভ্যালুয়েশন করি সেটাকে বলা হচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশন ট্রেনিং এর ফর্মটা ঠিক ছিল কিনা স্ট্রাকচারটা ঠিক ছিল কিনা if we evaluate the effectiveness of the EMBA program EMBA program তো এক ধরনের ট্রেনিং বা ডেভেলপমেন্ট প্রোগ্রাম EMBA প্রোগ্রামটা কি ট্রেনিং প্রোগ্রাম না ডেভেলপমেন্ট প্রোগ্রাম EMBA program is a training program or development program ডেভেলপমেন্ট প্রোগ্রাম Development. নাকি? it's a development program এখানে ডিসিশন মেকিং শেখানো হচ্ছে তাই না so whether it is training program or development program এটা এফেক্টিভ নাকি এফেক্টিভনেস না এটা বোঝার জন্য আমরা দুই ধরনের ইভ্যালুয়েশন করি একটা হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন একটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন ফর্মেটিভ ইভ্যালুয়েশনটা তাহলে কি ফর্মেটিভ ইভ্যালুয়েশন বলতে বোঝাচ্ছি আমরা যে এই যে 48 ক্রেডিট আওয়ার দিচ্ছি is it sufficient to get our EMBA degree the course we are conducting here are they latest are they demanded in the industry their content is sufficient the examination we are conducting is it right approach to pick the best student এই যে যা তার স্ট্রাকচারাল ইভ্যালুয়েশন হয় এটাকে আমরা বলছি ফর্মেটিভ ইভ্যালুয়েশন এখন ফর্মেটিভ ইভ্যালুয়েশনটা কখন হয় ফর্মেটিভ ইভ্যালুয়েশনটা হতে হবে বিফোর স্টার্টিং দ্য ট্রেনিং প্রোগ্রাম বিফোর কন্ডাক্টিং দ্য ট্রেনিং প্রোগ্রাম ট্রেনিং দিয়ে দিলাম আপনাদেরকে 48 ক্রেডিট আওয়ারের এমবিএ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে whenever you are going to the industry going to the organization আপনারা দেখলেন কি no 48 credit hours MBA are not acceptable in the industry তখন কি লাভ হলো কোনো লাভ হলো না তো সেজন্য ফর্মেটিভ ইভ্যালুয়েশনটা হতে হয় prior to conduct the training program সেজন্য আমরা কি করব আমরা কিছু পাইলট টেস্টিং করি পাইলট টেস্টিং ছোট ছোট ব্যাচে ছোট কয়েকজনকে নিয়ে দেখি যে ট্রেনিং এফেক্টিভ কিনা if we find the training effective then we adopt this structure or format এখন আসি সামেটিভ ইভ্যালুয়েশন সামেটিভ ইভ্যালুয়েশনটা কি সামেটিভ ইভ্যালুয়েশন হচ্ছে after providing training whether there is change among the trainees or not trainees দের মধ্যে চেঞ্জ হলো কিনা এটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন how many inputs are given by a training program একটা ট্রেনিং এর কয়টা ইনপুট থাকে and what are those inputs there are 3 inputs provided by the training এই তিনটা ইনপুটের নাম কি কি skill, ability, and behavior. right skill ability and behavior after providing training you have found that the trainees remain in the same behavioral pattern but you have conducted some training program to bring change into their behavior training ki successful naki successful na they stay in the same behavioral pattern লাভ হবে no you are conducting motivational session কিন্তু দেখা গেল after attending the motivational session যেরকম ছিল সেরকমই আছে তাদের মোটিভেশন বুস্ট আপ করে নাই you are providing skill সে কম্পিউটার পারে না you have conducted month long computer training program কিন্তু দেখা গেল আগে কম্পিউটার যেরকম পারতো খুব বড় ধরনের চেঞ্জ আসে না so whether trainee skills levels or knowledge levels or behavioral pattern are changed or not যে ইভ্যালুয়েশন করি এটাকে বলা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন তাহলে ফর্মেটিভ ইভ্যালুয়েশন কিসের করি ফর্মেটিভ ইভ্যালুয়েশন উই কন্ডাক্ট অন দ্য স্ট্রাকচার অফ দ্য ট্রেনিং ট্রেনিং স্ট্রাকচারটা ট্রেনিং এনভায়রনমেন্টটা ঠিক আছে কিনা আর সামেটিভ ইভ্যালুয়েশন আমরা করি অন ট্রেনিজ এর চেঞ্জ আসছে কিনা সো দেয়ার আর two types of training evaluation formative evaluation and summative evaluation এখন ফর্মেটিভ ইভ্যালুয়েশন তো আমরা ট্রেনিং এর আগেই করে ফেলি আর সামেটিভ ইভ্যালুয়েশন তো কন্টিনিউয়াস প্রত্যেক ব্যাচ আসে প্রত্যেক ট্রেনিজ আসে আলাদা আলাদা ভাবে করতে থাকে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস নাও কোশ্চেন ইজ what are the outcomes what are the end state what are the result which dictate which indicate whether training was
effective or not, especially summative evaluation এর ক্ষেত্রে we consider 5 types of outcomes. Write down the name of those 5 outcomes which will be helpful to understand, to assess whether training was effective or not. আচ্ছা, যেমন আপনাদের ক্ষেত্রে আপনারা এখন একটা এই যে এই মুহূর্তে একটা ট্রেনিং সেশন করছেন, এই ট্রেনিং সেশনটার নাম কি? Right now you are attending in a training program or a development program, এটার নাম কি? Training and development. Training and development. Fundamental of, you are learning fundamental or basic of the training and development, তাই না? এখন কি কি ইন্ডিকেশন দেখে, মানে ট্রেনিং শেষে কি কি, সেমিস্টার তো আমরা শেষের দিকে চলে আসলাম, কি কি ইন্ডিকেশন দেখে আমরা বুঝবো যে আপনার ট্রেনিংটা এফেক্টিভ হয়েছে নাকি হয়নি? এক নাম্বার 1 রেজাল্ট। একজন এখানে পেলো A+, আরেকজন পেলো হচ্ছে D, দুজনের লার্নিং কি একই? কি মনে হয়? একজন পেলো এই ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টে, একজন পেলো A+, আরেকজন পেলো D. Does the result denote the effectiveness of the training or not? এই রেজাল্টটা কি ট্রেনিং এ ইফেক্টিভ? Sir, no. রেজাল্টটা স্যার ইফেক্টিভ তো হয় নাই স্যার। একজন তো স্যার যেহেতু খারাপ করতেছে তার মানে তার কোনো ঘাটতি ছিল। পেছে তার কাছে ট্রেনিংটা এফেক্টিভ ছিল, তাই না? আর যিনি জি স্যার তার কাছে ট্রেনিংটা এফেক্টিভ ছিল না। এখন দেখা গেছে আউট অফ 20 স্টুডেন্ট 15 স্টুডেন্ট গট D, C এটসেট্রা, অধিকাংশই পেলো D, C। তার মানে কি ওভারঅল ট্রেনিং ওয়াজ নট ইফেক্টিভ, ইজন্ট ইট? তো যেটা বলতে চাচ্ছি যে ট্রেনিংটা ইফেক্টিভ ছিল নাকি ছিল না সেটা বোঝা যায় কিভাবে? রেজাল্ট দেখে। আরেকটা হতে পারে না যে রেজাল্ট খুব ভালো হয়েছে আপনাদের, বেশ ভালো, প্রায় সবাই A+ পেয়েছেন, এবং হোয়াট হ্যাপেন after this MBA program or during this MBA program you are applying the job in the post of human resource officer, human resource manager, HR এর একটা পোস্টে আপনি অ্যাপ্লাই করলেন এবং ভাইভাতে ট্রেনিং এবং ডেভেলপমেন্ট রিলেটেড কোশ্চেন করেছে, আপনারা একটা প্রশ্নের উত্তর দিতে পারলেন না। আচ্ছা, ট্রেনিংটা কি ইফেক্টিভ ছিল না ইফেক্টিভ ছিল না? আপনারা অধিকাংশই উত্তর করতে পারেন নাই ভাইভা বোর্ডে, এবং প্রশ্নগুলো আসছে ট্রেনিং এবং ডেভেলপমেন্ট থেকে, কিন্তু আপনারা কিন্তু A+ পেয়েছেন। তো ট্রেনিং ওয়াজ ইফেক্টিভ অর নট? স্যার নট স্যার। নট। কিন্তু একটু আগে তো মনে হয়েছিল ট্রেনিং ওয়াজ ইফেক্টিভ, তাই না? সো জি স্যার। এই এক্সাম্পলটার উদ্দেশ্য হচ্ছে যে whether training was effective or not we cannot measure them from one dimension, একটা ডাইমেনশন থেকে মেজার করলে বোঝা যাবে না। এজন্য আমাদের বিভিন্ন ধরনের আউটকাম, রেজাল্ট বা ডাইমেনশন থেকে করতে হবে। হিয়ার উই আর গোইং টু ডিসকাস ফার্স্ট 5 outcomes or dimensions from which we can come to a conclusion whether training was effective or not. Number 1, reaction outcomes. Reaction outcomes like your টিচার সিমুলেশন। আপনারা টিচার সিমুলেশন করেন? আছে আপনাদের? জি স্যার। করোনার সময় কি হচ্ছে না বন্ধ আছে? স্যার এখন তো করা হচ্ছে না। আমরা একবার করেছিলাম। একবার করেছিলেন, হয়তো আবার পরিস্থিতি ঠিক হলে আবার করবে। একবার তো করেছেন, দ্যাট মিন্স ইউ গট দ্য এক্সপেরিয়েন্স। আচ্ছা, ওই যে ধরেন আমাকে আপনার সেমিস্টার শেষে ইভ্যালুয়েশন করবেন এবং অধিকাংশ স্টুডেন্ট যদি আমাকে লো গ্রেড দেয়, তাহলে কি বুঝবো? ওই রিঅ্যাকশনটা, আপনাদের যে রিঅ্যাকশনটা আছে, এই রিঅ্যাকশনটা দেখলে বা ইভ্যালুয়েশন ফর্মটা যদি দেখি আমি খুব কম পেয়েছি, তার মানে কি বুঝবো ট্রেনিং ওয়াজ ইফেক্টিভ অর নট? নট ইফেক্টিভ। স্যার যদি পার্সেন্টেজ খুবই কম হয় তাহলে তো স্যার মানে অধিকাংশ যদি সফল মানে সাকসেস হয় সেক্ষেত্রে তো সাকসেসফুল আর কি ট্রেনিং। জিজ্ঞেস করেছি আপনারা আমাকে টিচার্স ইভ্যালুয়েশন খুব খারাপ গ্রেড দিলেন, এবং এই গ্রেডটা দেখে আমরা ইভ্যালুয়েট করব, আমরা হচ্ছে ম্যানেজমেন্ট, এই গ্রেডটা দেখে ইভ্যালুয়েট করব যে ট্রেনিংটা সাকসেসফুল ছিল নাকি ছিল না। তো যখন
গ্রেডটা দেখবো যে গ্রেডটা কম, ইভ্যালুয়েশন টিচার ইভ্যালুয়েশন কম দিয়েছে, তাহলে কি বুঝবো যে ট্রেনিংটা সাকসেসফুল ছিল না সাকসেসফুল ছিল? অন্য কিছু স্যার ভাবার দরকার নেই, সোজা সবটা ভাবেন। স্যার সাকসেসফুল ছিল না স্যার। ছিল না, তার মানে যারা পার্টিসিপেন্টস আছে তার রিঅ্যাকশন দেখে আমরা বুঝতে পারি না। অনেক জি সময় স্যার। দেখবেন যে আপনারা আরো স্পেসিফিক্যালি বলি, একটা ক্লাস করলেন যে কোনো স্যারের, করার পরে দেখবেন যে সবাই খুব প্রফুল্ল, ক্লাস টিচার বের হয়ে গেলে সবাই নিজেদের মধ্যে ডিসকাস করছেন যে স্যার আজকে অসাধারণ পড়িয়েছে, খুব ভালো পড়িয়েছে, খুব বুঝতে পেরেছি। এরকম রিঅ্যাকশন দেই না আমরা ক্লাস শেষে? জি স্যার, রিঅ্যাকশন দেখে বোঝা যায়। এই রিঅ্যাকশন দেখলে আমরা কি বুঝতে পারি যে ট্রেনিংটা সাকসেসফুল নাকি ছিল না? ডেফিনেটলি বুঝতে পারি। সো এই রিঅ্যাকশনটা ফর্মালি হতে পারে, ইনফর্মালি হতে পারে। সো রিঅ্যাকশন ইজ নাম্বার ওয়ান আউটকাম টু অ্যাসেস whether ট্রেনিং ওয়াজ সাকসেসফুল অর নট। এই রিঅ্যাকশনটা কার, ট্রেনার না ট্রেনিজের না ম্যানেজমেন্টের? স্যার ট্রেনিং স্যার। ট্রেনিজদের, রাইট। সো ট্রেনিজদের পারসেপশন বা রিঅ্যাকশন দেখে আমরা প্রথমত ইভালুয়েট করি ট্রেনিংটা সাকসেসফুল ছিল নাকি ছিল না। নাম্বার 2, কগনিটিভ আউটকাম। কগনিটিভ আউটকাম, এখন ধরেন ট্রেনার অর টিচার হি ইজ টিচিং ফেবুলাসলি, চমৎকার ভাবে পড়াচ্ছে, চমৎকার ভাবে বুঝাচ্ছে, বাট দ্য কন্টেন্ট দ্য টিচার অর ট্রেনার ইজ ডিসকাসিং is very normal. It is not adding any value to your career. It is not adding any value to your knowledge level. তাহলে কি মনে হবে ট্রেনিংটা কি এফেক্টিভ ছিল না ইফেক্টিভ ছিল? উনি খুব ভালো ডিসকাশন করে, ভালো এক্সাম্পল দিচ্ছে, কিন্তু দ্য কন্টেন্ট, দ্য লেসন which is teaching the trainees, which is taught to the trainees or the students, it's not new, it's not adding any value. তাহলে কেমন হবে? ট্রেনিংটা সাকসেসফুল নাকি সাকসেসফুল না? সাকসেসফুল না। সাকসেসফুল না। যতক্ষণ না ট্রেনিং নতুন নলেজ দিবে, নতুন স্কিল দিবে, নতুন বিহেভিয়ারাল প্যাটার্ন দিবে, তখন সেটাকে আমরা সাকসেসফুল ট্রেনিং বলতে পারি না। এবং এই আউটকামটাকে আমরা বলছি কি? কগনিটিভ আউটকাম। তো আমরা যদি দুইটাকে মার্জ করি, রিঅ্যাকশন এবং কগনিটিভ, আপনারা ক্লাস শেষ করলেন, ক্লাস শেষ করে বললেন স্যার অসাধারণ বুঝায়, বেশ ভালো বুঝায়, খুব সুন্দর সুন্দর এক্সাম্পল দিয়েছে, কিন্তু এগুলো তো আমরা আগেই জানতাম, এগুলো তো আগেই জানি। তাহলে বলেন তো ট্রেনিংটা কি ইফেক্টিভ নাকি ইফেক্টিভ না? কিন্তু স্যার আমরা তো অনেক কিছু জানতাম না, শিখছি, সো ইফেক্টিভ। বলছি যে এই পয়েন্টগুলো তো আমরা আগেই জানি, আপনারা বলছেন যে এগুলো আমরা আগেই তো জানি, এগুলো তো জানতাম, তবে উনি ভালো ডিসকাস করেন, তাহলে কি? সেক্ষেত্রে স্যার ইফেক্টিভ না, কারণ ট্রেনিং দিলে নতুন কিছু অ্যাড হবে, ভ্যালু। ট্রেনিং এর রিঅ্যাকশনটা পজিটিভ, কিন্তু এখানে কগনিটিভ আউটকামটা জিরো, তাই না? তার মানে সবসময় রিঅ্যাকশন দেখেও কিন্তু বোঝা যায় না, আমাকে কগনিটিভ আউটকাম দেখতে হবে। এখন আসি স্কিল বেসড আউটকাম। এখন এই যে বললাম যে আই এম টিচিং ইউ ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, এখন আপনারা বলেন তো এই ইয়াতে আপনাদের রিঅ্যাকশন কেমন, ভালো না খারাপ? এখন আমি যেহেতু সামনে আছি, বলবেন আচ্ছা আমার কোর্স না, ধরেন আপনারা একটা কোর্স পড়েছেন প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, এটা তো অনেক সেকশনে পড়েছেন, আমি কোনো টিচারের নাম জানতে চাইব না। আচ্ছা, এই প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট যখন পড়েছেন, এখানে দেখি কতজন আছে। এই প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট কোর্সটা যখন পড়লেন, এখানে 16 জন আছি আমরা, 17 জন। পড়ার পরে আপনার রিঅ্যাকশনটা কেমন ছিল? যে পজিটিভ, ও স্যার চমৎকার পড়ায়, খুব চমৎকার ডিসকাশন হয়েছে, এই সেই, হ্যাঁ? কতজন আছেন যে পজিটিভ? হাত তোলেন। রিঅ্যাকশনটা পজিটিভ ছিল আফটার দ্য ট্রেনিং সেশন, আফটার দ্য ক্লাস। অনেকেই দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7, 7 জন। আরো আমার মনে হয় যে আরো বেশি রিঅ্যাকশন থাকার কথা। স্যার অনেকে হয়তো বা রেজ করতে পারছে না। এরকম কি কেউ আছে যে হ্যান্ড রেজ করতে পারছে না কিন্তু আসলে মানে পজিটিভ? আচ্ছা ধরলাম 50%, বা আমি ধরলাম এটা সংখ্যাটা বেশি, 10 জন 12 জন, হ্যাঁ। এখন আসি সেকেন্ডটা কি ছিল?
কগনিটিভ, তাই না? কগনিটিভটা কি? কন্টেন্ট, যে কি শিখলাম। নতুন কোনো কিছু। আগে এখন হাত তুলেন তারাই যারা মনে করেছেন যে ম্যানেজমেন্ট পড়ে নতুন নতুন জিনিস জেনেছি, আগে এগুলো জানতাম না, নতুন ভ্যালু এড হলো আমার নলেজ লেভেলে, তারা হাত তুলবেন। কগনিটিভ বুঝলাম। এখন ম্যানেজমেন্টে এখন হাত তুলেন যে ম্যানেজমেন্টে যা শিখেছি, now we can apply those knowledge in the organization. এটা থিওরিটিক্যাল না, এটা প্র্যাকটিক্যালি শিখেছি এবং প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করছি। ধরেন ম্যানেজমেন্টে কিভাবে প্ল্যান করতে হয়, এটা আমি যদি জব করি অর্গানাইজেশনে অ্যাপ্লাই করছি, জব না করলে ব্যক্তিগত লাইফে অ্যাপ্লাই করছি। কিভাবে শর্ট অ্যানালাইসিস করতে হয়, এটা অর্গানাইজেশনে সুযোগ থাকলে অর্গানাইজেশন করছি, না হলে ব্যক্তিগত জীবনে আমি শর্ট করছি। বা কিভাবে কন্ট্রোলিং করতে হয়, কিভাবে অর্গানোগ্রাম করতে হয়, এগুলো আমি অর্গানাইজেশনে অ্যাপ্লাই করতে পারি, প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারি। কতজন এটা মনে করেন? হাত তোলেন। সংখ্যাটা কমে আসছে, সংখ্যাটা আগে থেকে কমে আসছে। ব্যাপারটা রিয়েল সিনারিওটা কিন্তু আসলে তাই, তাই না? যে আমাদের আমাদের যে টিচিং স্টাইল, আমাদের যে এডুকেশন সিস্টেম, এখানে স্কিল বেসড আউটকামটা কম হয়। সো আমরা যদি দেখি যে আমাদের যারা ট্রেনার আছে, ট্রেনার প্রতি হাইলি স্যাটিসফাইড, কন্টেন্টও ভালো, কিন্তু যা শিখলাম এটা অর্গানাইজেশনে অ্যাপ্লাই করতে পারছি না, প্র্যাকটিক্যালি শিখি নাই, তাহলে কি ধরবো? ট্রেনিংটা কি সাকসেসফুল ছিল না ছিল না? ছিল না। কি মনে হয়? এটা সাকসেসফুল ছিল না। দেখছেন, আমরা আরো রিগোরাস হচ্ছি, কিন্তু তার মানে কি বুঝাচ্ছি যে শুরুতে খুশি হয়ে গেলাম ট্রেনিং খুব ভালো নিচ্ছে, সেশন নিচ্ছে, ওইটাই আলটিমেট গোল না আমাদের। আস্তে আস্তে আরো রিগোরাস মেজারমেন্টের দিকে যাচ্ছি। আচ্ছা, একটু পর্যন্ত রিঅ্যাকশন আউটকাম, কগনিটিভ আউটকাম এন্ড স্কিল বেসড আউটকাম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমি দেখিয়েছি। একটু পর্যন্ত যা পড়িয়েছি কে বুঝেন নাই? তাহলে আমি আবার রিপিট করব, আদারওয়াইজ আই উইল মুভ ফরওয়ার্ড। একটু পর্যন্ত কে বুঝেননি? সবাই বুঝেছেন? ওকে, আমি কিন্তু আপনাদের কাছ থেকে এক্সাম্পল চাইবো, আবার আপনাদের কাছে আসবো শেষ করে, আপনারা এক্সাম্পল দিবেন, রিয়েল লাইফ এক্সাম্পল। আরেকবার একটু ছোট করে ব্রিফ করলে ভালো হতো স্যার। রিঅ্যাকশন আউটকাম হচ্ছে যারা ট্রেনিজ আছে, তারা তাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা কেমন এই ট্রেনিং এ অংশগ্রহণ করে, যে ও ভালো ট্রেনার, ভালো পড়ায়, আর কি কি শিখলো, নতুন কোনো কিছু শিখলো না, এটাকে আমরা বলছি কগনিটিভ আউটকাম। আর যা নতুন শিখলো সেটার অ্যাপ্লিকেশনটা কেমন, যা শিখলাম তার ব্যবহার আছে কিনা। এই যে আপনারা ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট কোর্স করছেন, এইটা যদি প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই না করতে পারেন, আপনি এইচআর ডিপার্টমেন্টে জয়েন করার পরে ইফ ইউ ফেল টু ডেভেলপ এ ট্রেনিং প্রোগ্রাম, তাহলে কি ট্রেনিংটাকে আমি সাকসেসফুল বলবো? বলবো না। এটাকে আমরা বলছি স্কিল বেসড আউটকাম। এখন আসি এফেক্টিভ আউটকাম। এফেক্টিভ আউটকাম ইজ রিলেটেড টু দ্য অ্যাটিটিউড এন্ড বিহেভিয়ার। এটা লার্নিং এর সাথে বা নলেজ বা স্কিলের সাথে জড়িত না। হাউ মেনি ইনপুটস ইন ট্রেনিং? একটু আগে বলছিলাম ট্রেনিং এ কয়টা ইনপুট থাকে? তিনটি। কি কি? নলেজ, স্কিলস এন্ড বিহেভিয়ার। সো অনেক সময় আমরা ট্রেনিং প্রোগ্রামগুলো কন্ডাক্ট করি not increase their knowledge level, not increase, enhance their skill, rather to bring change in the behavioral pattern. Suppose you are conducting a training on time management, তাহলে তার কি চেঞ্জ আনার জন্য করছি? টাইম ম্যানেজমেন্টের behavioral pattern, তাই না? Suppose you are conducting training on emotional intelligence, কিসের উপর ট্রেনিং করাচ্ছি তাহলে? knowledge, skills or behavior? Behavior. Suppose you are conducting training on stress management, কিসের ট্রেনিং করাচ্ছি? behavior. So a effective outcome is related to measure the
চেঞ্জ ইন বিহেভিয়ারাল প্যাটার্ন। বিহেভিয়ারাল প্যাটার্ন যেমন তাদের অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য কাস্টমার, তাদের বিহেভিয়ার উইথ দ্য কোওয়ার্কার্স, তাদের পারসেপশন রিগার্ডিং দ্য জব, তাদের জব স্যাটিসফ্যাকশন লেভেল, এই ধরনের কিছু করার জন্য আমরা এই এফেক্টিভ আউটকামটা দেখি। এবং এফেক্টিভ আউটকামটা কিভাবে দেখি, যে তার মোটিভেশনাল লেভেল, তার সাইকোলজিক্যাল লেভেলে চেঞ্জ আসলো নাকি আসলো। এন্ড ফাইনাল হচ্ছে রেজাল্ট। রেজাল্টটা কি রকম? ট্রেনিং এই রেজাল্টটা হচ্ছে ভিজিবল ওয়ান। এই রেজাল্টটা হচ্ছে উই কনসিডার দিস ওয়ান ফ্রম দ্য কনটেক্সট অফ মনিটারি ভ্যালুস। ট্রেনিং দেখলাম, ট্রেনিজরা খুবই খুশি, তারা বললো আমরা নতুন নতুন জিনিস শিখেছি, তারা নতুন নতুন জিনিস অর্গানাইজেশন অ্যাপ্লাই করতে পারছে, তাদের বিহেভিয়ারাল প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। বাট অর্গানাইজেশনের যে প্রফিটেবিলিটি, অর্গানাইজেশনের যে প্রোডাক্টিভিটি, অর্গানাইজেশনের যে আপনার টোটাল আউটকাম, ওগুলা বাড়ছে না। অর্গানাইজেশন আগে যেরকম প্রফিট করতে সেরকমই আছে, টু সাম এক্সটেন্ট প্রফিট কমে গেছে। হ্যাঁ, তাহলে ট্রেনিংটা কি সাকসেসফুল ছিল নাকি ছিল না? ছিল না। ছিল না। তাহলে কি দেখে বুঝছি? রিঅ্যাকশন দেখে? নো। আমরা কিভাবে বুঝলাম? অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ দ্য অর্গানাইজেশন। তাহলে বলেন তো, এই রেজাল্টটা এটা কি ট্রেনিজের রেজাল্ট নাকি অর্গানাইজেশনের রেজাল্ট? এই রেজাল্ট অফ দ্য অর্গানাইজেশন। সো আমরা এই 5টা ইন্ডিকেটর বা আউটকাম আমরা ইভালুয়েট করি টু মেজার the effectiveness of the training or not. Okay, now let me ask few questions to you guys. আরাফ, আমাকে শুনতে পাচ্ছেন? আরাফ, আরাফ কি শুনতে পাচ্ছেন? ইকবাল হোসেন শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনি একটা রিঅ্যাক্টিভ আউটকামের এক্সাম্পল দেন। আমি যেটা দিয়েছি সেটা না, অন্য ভাবে অন্য এক্সাম্পল দিবেন, যে রিঅ্যাকশনটা দেখে আমরা বুঝবো ট্রেনিংটা সাকসেসফুল হলো নাকি হলো। রিঅ্যাকশন আউটকাম। আচ্ছা, সাপোজ স্যার, যেহেতু আমি হচ্ছে একটা এইচআর অর্গানাইজেশনে কাজ করি, অর্গানাইজেশন এইচআর ডিপার্টমেন্টে, তো এখানে হচ্ছে কি আমাদের সাধারণত বিভিন্ন অকুপেশনাল হেলথ এন্ড সেফটি নিয়ে ট্রেনিং করানো হয়। সাধারণত ট্রেনিং গুলো আমরাই করি। এর আগে আমরা ট্রেন আপ হয়েছিলাম এখন একটা অর্গানাইজেশন থেকে। তারপর হচ্ছে আমরা আমাদের যে এমপ্লয়ি গুলো আছে, যারা হচ্ছে বিভিন্ন সেকশন ওয়াইজ, ডিপার্টমেন্ট ওয়াইজ হচ্ছে আমরা ওদেরকে ট্রেনিং দিই। তো সেটা সম্পূর্ণ রিলেটেড হচ্ছে অকুপেশনাল হেলথ এন্ড সেফটি নিয়ে। কাজ করতে গেলে কর্মক্ষেত্রে যে কোনো ধরনের যে অ্যাক্সিডেন্ট গুলো হয় সেগুলো সম্বন্ধে অ্যাওয়ার করার জন্য। তো ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ট্রেনিং গুলো পাওয়ার পরে সবাই স্যাটিসফ্যাক্টরি লেভেল খুব ভালো থাকে, কারণ সবাই চিন্তা করে যে হচ্ছে ট্রেনিংটা তাদের নিজেদের জন্যই এবং তাদের কিভাবে নিজেদের সেফটির জন্য। স্যাটিসফ্যাকশন লেভেলটা ভালো, মানে ক্লাস শেষে খুব হাসি খুশি বা ট্রেনার ফিডব্যাক, জি স্যার, ট্রেনিং শেষে একটা ফিডব্যাক সেশন থাকে। আমরা ফিডব্যাক ওরা নিজেরাও বলে, জি নিজেরাও বলে, বা আমরা অনেক সময় আস্ক করি যে ট্রেনিংটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, আপনারা কি মনে করেন এরকম ট্রেনিং হওয়া উচিত কিনা, বা ট্রেনিংটা এরকম লাগলো করতে, বা আমাদের এগুলো দরকার কিনা, এগুলো আমরা নিজেদেরকে কোশ্চেন করি। তো ওদের এগুলো ভালো থাকে আর কি, ফিডব্যাক গুলো। ওইটা দেখে আমরা অ্যাজুম করি যে ট্রেনিংটা ভালো ছিল। আমি আমার একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করি, যদি পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করলে অনেকটা অ্যারোগেন্ট মনে হবে, তারপর আমি এক্সাম্পল দেওয়ার জন্য করি। হ্যাঁ, সেটা হচ্ছে আমি বিভিন্ন জায়গায় ট্রেনিং করাই, পিএটিসি তে করাই, ডেস্কোতে করাই। তো ডেস্কোতে একবার ট্রেনিং করালাম, তো ক্লাসে ওদের রিঅ্যাকশন দেখে বুঝেছি ওটা ছিল আপনার, এই ট্রেনিংটা ছিল লিডারশিপের। সো তারা মানে জাস্ট জয়েন করেছে, কিছুদিন হয়েছে, এবং দে আর দ্য পটেনশিয়াল ম্যানেজার, ফিউচার ম্যানেজার অফ দ্য অর্গানাইজেশন। তাদের সেশন করিয়েছি, করানোর পরে তাদের যে রিঅ্যাকশন আউটকামটার কথা বলছি, রিঅ্যাকশনটা ক্লাসে বেশ ভালো ছিল, এবং ক্লাস শেষে তাদের ইভ্যালুয়েশন হয়।
এবং ইভ্যালুয়েশনটা ইয়াতে হওয়ার পরে আমি ওইখানে আরেকটা সেশন ছিল, সেকেন্ড সেশনে যাওয়ার আগে প্রথম সেশনের ইভ্যালুয়েশন পেয়েছি। 25 জনের মধ্যে 25 জনে আমাকে 5-এ 5 দিয়েছে। তা আমি ভাবলাম যে ঠিক আছে, 5-এ 5 দিয়েছে, দিতেই পারে, প্রবাবলি দে আর হ্যাপি বা দে আর ওভার হেল্প, নাথিং এলস। আমি যে এক্সট্রাঅর্ডিনারি কিছু করিয়েছি বা জানিয়েছি তা না, মনে হয়েছে তারা খুব হ্যাপি, ওভার হেল্প, সেটা এটা কিন্তু একটা রিঅ্যাকশন। কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে যখন দুইটা সেশনের মাঝখানে একটা লাঞ্চ ব্রেক ছিল। এই লাঞ্চ ব্রেকের মধ্যে ওরা সবাই আসছে, যেখানে আপনার ট্রেনাররা বসে, সবাই আসছে, ট্রেনিজরা এসে বললো যে স্যার আমাদের এত ভালো লাগছে এবং আমরা ডিসাইড করেছি যে আজকে লাঞ্চটা আপনার সাথে করব, আপনাকে মাঝে রেখে আমরা করব। মানে দ্যাট ওয়াজ এ গ্রেট মোমেন্ট ফর মি অ্যাজ এ ট্রেনার, অ্যাজ এ টিচার। এটা একটা বড় প্রাপ্তি ছিল আমার। হ্যাঁ, তো দেখলাম যে তাদের রিঅ্যাকশনটা ছিল এরকম যে দে আর সো হ্যাপি, এবং তারা তাদের জন্য তো আলাদা লাঞ্চের এবং ট্রেনারদের জন্য আলাদা লাঞ্চ। বলছে স্যার আপনি যদি অনুমতি দেন তাহলে আজকে আপনাকে মাঝে রেখে আমরা সবাই লাঞ্চ করবো, এবং লাঞ্চ করতে করতে আরো অনেক কিছু আমাদের প্রশ্ন জমে আছে, অনেক গল্প জমে আছে, সেগুলা ওই সময় করব, কারণ নেক্সট টাইম আপনাকে আবার অন্য কোনো সেশনে পাবো কিনা জানি। সো এটা এক্সাম্পলটা দিলাম নট টু শো মাইসেলফ, জাস্ট আমি একটা রিয়েল এক্সাম্পল দেওয়ার জন্য বললাম। সো এটা আমাকে ডেফিনেটলি বুস্ট আপ করেছে যে কি কি করলে তারা স্যাটিসফাইড হয়। সো এই রিঅ্যাকশনটা দেখে আমি বুঝলাম যে না, বোধহয় আমার এই সেশনটা ইফেক্টিভ ছিল। আবার সব সেশনে যে এরকম আমি আউটকাম পাচ্ছি তা না। সো এই যে রিঅ্যাকশন, যে তারা ওভারহেলড হয়ে যাচ্ছে বা তারা ভালো গ্রেড দিচ্ছে বা তারা ট্রেনারকে অ্যাকনলেজ করছে, এটাকে আমরা বলছি রিঅ্যাকশন আউটকাম। বাট রিঅ্যাকশন আউটকাম কি আলটিমেট ইফেক্টিভনেস অফ দ্য ট্রেনিং? নো, সেটা কি আমরা বলতে পারি ট্রেনিজদের রিঅ্যাকশন ভালো আর ডেস্কের প্রোডাক্টিভিটি বেড়ে গেল, এরকম কি হতে পারে? নাও হতে পারে। সেই জন্য কিন্তু আমরা 5টা কন্টেন্ট দেখেছি। সেকেন্ড কি, কগনিটিভ। কগনিটিভের এক্সাম্পল দিতে পারবেন কে? থ্যাংক ইউ। কগনিটিভের এক্সাম্পল কে দিতে পারবেন? ইকবাল একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিলাম, আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিলাম, আপনার চাচ্ছি আপনার একটা এক্সাম্পল দিন রিয়েল লাইফ। কগনিটিভ, কগনিটিভটা তাহলে কি ছিল? যে আমরা নতুন জিনিস শিখেছি। কে দিতে পারবে? এই যে আমি কিন্তু পড়ানোর সময় বলেছি যে ইট শুড বি অ্যান অ্যান্ড্রাগোজি, ইট শুড নট বি পেডাগোজি। আমরা পড়েছি না লার্নিং থিওরিতে, পেডাগোজি অ্যান্ড্রাগোজি। আমি আমি দিতে পারবো স্যার। আচ্ছা আসতেছি, পেডাগোজি অ্যান্ড্রাগোজি কি পড়েছি আমরা? পড়াইছিলাম আমি? জি স্যার। জি স্যার। দেখে মনে হচ্ছে যে আমি পড়াইনি, অ্যাডাল্ট লার্নিং থিওরি পড়াইনি। আমার তো মনে হচ্ছে বেশ ভালোভাবে পড়িয়েছি। স্যার আমি চেষ্টা করতে পারি, বলবো? না, আমি আসবো, আমি যেটা জিজ্ঞেস করেছি সেটাই। অ্যাডাল্ট লার্নিং থিওরি, পেডাগোজি এবং অ্যান্ডাগোজির মেইন পার্থক্যটা কোথায়? তার মানে আপনারা শিখেন নাই ঠিক মতো, ইজ ইট? স্যার লার্নিংটা পার্মানেন্ট হয় অ্যান্ড্রয়েড। না, মেইন ফিচারটা হচ্ছে অ্যান্ড্রাগোজিতে ইন্টারেক্টিভ টু ওয়ে কমিউনিকেশন। স্যার একটা ওয়ান ওয়ে হয়, একটা টু ওয়ে হয় স্যার। পেডাগোজিটা ওয়ান ওয়ে হয়। জি স্যার। সো ইউনিভার্সিটি টিচিংটা বা এই অর্গানাইজেশনের ট্রেনিংটা ইট শুড বি পেডাগোজি আর অ্যান্ড্রাগোজি। স্যার পেডাগোজি হওয়া উচিত। কি হওয়া উচিত? পেডাগোজি আরে স্যার। পেডাগোজি তো শিশু শিক্ষা, অ্যান্ড্রাগোজি হচ্ছে অ্যাডাল্ট লার্নিং। ইট শুড বি অ্যান অ্যাডাল্ট লার্নিং, অ্যান্ড্রাগোজি। ঠিক আছে। আচ্ছা, এই পেডাগোজি অ্যান্ড্রাগোজি এই ট্রেনিং ডেভেলপমেন্ট কোর্সের আগে কি জানতেন আপনারা? না স্যার। হুম, নো স্যার। না স্যার, জানতেন? জানতাম না। না স্যার। That is the example of cognitive outcome. You have learned new things. বুঝা গেল? জি স্যার। হ্যাঁ, সবগুলো রিয়েল লাইফের সাথে রিলেট করবেন। এখন এই পেডাগোজি অ্যান্ড্রাগোজি, আপনি এখন অর্গানাইজেশন এইচআর ডিপার্টমেন্টে আছেন, আপনি হোয়াট ইউ ওয়ান্ট টু এস্টাবলিশ পেডাগোজি সিস্টেম, যে আপনি ট্রেনারদেরকে ট্রেনিং দিতে, ট্রেনিজদেরকে ট্রেনিং দিতেই থাকবে, তারা চুপ করে নোট নিবে বা চুপ করে থাকবে, নাকি আপনি চাইবেন যে ইন্টারেক্টিভ সেশন হোক?
এইচআর হেড অফ এইচআর হিসাবে কি চাইবেন আপনি? ইন্টারেক্টিভ সেশন হোক। সেশন হোক, and to make the session interactive আপনি কোন অ্যাপ্রোচ ফলো করবেন? অ্যান্ড্রাগসি। আর কি কি লার্নিং থিওরি অ্যাপ্লাই করতে পারেন? এই অ্যাডাল্ট লার্নিং থিওরি ছাড়া আরো তো লার্নিং থিওরিজ পড়িয়েছি, কি কি লার্নিং থিওরিজ অ্যাপ্লাই করবেন আপনি? সোশ্যাল লার্নিং থিওরি অ্যাপ্লাই করতে পারেন না? জি স্যার। সোশ্যাল লার্নিং থিওরি অ্যাপ্লাই করতে গেলে কি করতে হবে আপনাকে সেই ট্রেনিং সেন্টারে? আপনাদের ট্রেনিং ইফেক্টিভ হয় না। সোশ্যাল লার্নিং থিওরি অ্যাপ্লাই করতে গেলে রোল মডেল ওই ট্রেনিং সেন্টারে রোল মডেলটা তাহলে কি করবে? একজন ম্যানেজারের রোল প্লে করবে, তো তাকে ফলো করার জন্য ভালো। এখন কি ইকবাল ভাই ক্লাস শুরু? ইকবাল ভাই শুনতে পাচ্ছেন? আমি অটো হোস্ট হয়ে গেছি। আচ্ছা, তা প্রশ্ন করেন সবাইকে। আমার জ্ঞান এই পর্যায়ে নাই কাউকে প্রশ্ন করার। কি বলেন? আপনি জিজ্ঞেস করেন, আমরা উত্তর দেব। স্যার একটু পরে চলে আসবে, তখন স্যারই কোশ্চেন করবে। সবাই রেডি থাকেন। যার যা এক্সাম্পল আছে তাই না রেডি থাকবো। হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার। জি স্যার। যেটা বলছিলাম যে আপনাদের অ্যাপ্লিকেশনটা এখনো বোধহয় ইয়া হয় না। আচ্ছা, এফেক্টিভ আউটকামের স্কিল বেসড আউটকামের তো এক্সাম্পল আমি দিলাম। অন্য কেউ কি দিতে চাচ্ছেন কগনিটিভ আউটকাম এন্ড স্কিল বেসড আউটকামের রিয়েলিস্টিক এক্সাম্পল দিতে পারবেন কেউ? স্যার সাপোজ আমরা ধরেন একটা ম্যাথ ক্লাস করলাম, একটা ম্যাথের সলিউশন আমরা জানি না, তো এটা যখন স্যার আমাদেরকে সলিউশন করিয়ে দেয়, এটা কি স্যার কগনিটিভের আওতায় আসে না? এটা না না, এটা কগনিটিভ আওতায় আসবে না। সলিউশন করে দেয়। কগনিটিভ বলতে বোঝাচ্ছে আমরা নতুন জিনিস শিখবো। একটা ম্যাথের নতুন একটা কনসেপ্ট শিখলেন, একটা নতুন ফর্মুলা শিখলেন, জি স্যার। সেটাকে আমরা বলবো কগনিটিভ। এবং এই ম্যাথের ফর্মুলাটা যখন আপনি আপনার অর্গানাইজেশনে কোনো ডিসিশন মেকিং অ্যাপ্লাই করতে পারবেন, তখন সেটাকে আমরা কি বলছি? স্কিল বেসড আউটকাম। স্যার আর কি এক্সাম্পল দিতে পারে? আরো অনেক এক্সাম্পল চাইলে দেওয়া যায়। স্যার আমরা যখন হইতেছে নতুন কোনো অর্গানাইজেশনে জয়েন করি, সেক্ষেত্রে আমাদের যখন ট্রেনিং দেওয়া হয়, তো তখন তো আমরা নতুন নতুন মানে ওই জবটা সম্পর্কে জানতে পারি যে কিভাবে সার্ভিসটা দিব, সেটা তো কগনিটিভ। ডেফিনেটলি, যে নতুন নতুন অর্গানাইজেশন রিলেটেড ইনফরমেশন হতে পারে, জবের ডিউটিস রেসপন্সিবিলিটিস হতে পারে, এটা কগনিটিভ আউটকাম ডেফিনেটলি। স্যার আমি আরঙে কিছুদিন জব করেছিলাম, সো ওখানে প্রথমেই ট্রেনিং দেওয়া হয়েছিল, সে ওখানে টোটাল ইনফরমেশন মানে ওদের মানে কিভাবে কাস্টমারদের সাথে কথা বলে এভরিথিং, এবং সেটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পেরেছি। সেখানে অবশ্যই নতুন কিছু শিখেছি, এটা আই ক্যান অ্যাড অ্যাজ এ, হ্যাঁ, এটাকে কগনিটিভ আউটকাম। এবং এই যে হাউ টু হ্যান্ডেল দ্য কাস্টমার, হাউ টু বিহেভ উইথ দ্য কাস্টমার, হাউ টু কনভিন্স দ্য কাস্টমার, এটা যখন আপনি রিয়েল লাইফে অ্যাপ্লাই করেছেন জবে, তখন এটা হয়ে গেছে স্কিল বেসড আউটকাম। জি স্যার। এর ফলে ধরেন আরঙের এই ট্রেনিং এর ফলে আরঙের সেল বেড়ে গেল 10%, তাহলে এটা কোন ধরনের আউটকাম বলছি? অর্গানাইজেশনাল আউটকাম, রেজাল্ট। রেজাল্ট। এই রেজাল্টটা কি হচ্ছে? অর্গানাইজেশনাল আউটকাম। তো আমরা বুঝলাম কিভাবে একটা ট্রেনিং কে ইভ্যালুয়েট করতে হয়। শুধু এক ডাইমেনশন থেকে ইভ্যালুয়েট করলে হবে? জি না স্যার। নো, উই হ্যাভ টু কনসিডার। এখন ধরেন আরং আপনাকে ট্রেনিং দিল, আপনার বিহেভিয়ারও খুব ভালো, আপনি সেভাবে কাস্টমারের সাথে করছেন, কিন্তু অর্গানাইজেশনে সেল বাড়ছে না, তার মানে কি? দেয়ার ইজ সামথিং রং উইথ দ্য ট্রেনিং এর প্রোগ্রামে কোনো সমস্যা আছে।
এখন আমাদের যে রেজাল্ট আছে, অর্গানাইজেশন রেজাল্ট বেসিস যে আউটকাম, সেই আউটকামটা ইভালুয়েট করার জন্য আমরা যেটা করি একটা কস্ট বেনিফিট অ্যানালাইজ করি, যেটা হচ্ছে আরওআই। হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট আরওআই? আরওআই সম্পর্কে আগে শুনেছেন? Sir, return on investment. রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রাইট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ট্রেনিং কি এক্সপেন্ডিচার না ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্ট স্যার, ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট। রাইট। এক্সপেন্ডিচারে কি আমরা কোনো রিটার্ন এক্সপেক্ট করি? জি না স্যার। আমি রেস্টুরেন্টে খেতে গেলাম, সেরকম ফিজিবল কোনো রিটার্ন আউট করি না। কিন্তু আমি যখন ইনভেস্ট করি, ধরেন আমি একটা ব্যাংকে টাকা জমা রাখলাম, একটা শেয়ার কিনলাম, নাও উই আর এক্সপেক্টিং দ্য রিটার্ন, তাই না? ইয়েস সো স্যার। ট্রেনিংকে প্রিভিয়াসলি ট্রেনিং ওয়াজ কনসিডার্ড এজ এ এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ। ট্রেনিংকে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচে দেখা হতো, তখন এত ইভ্যালুয়েশন করা হতো না। নাও ট্রেনিং ইজ কনসিডার হুইচ অ্যাপ্রোচ? ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ। এই এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ যখন ট্রেনিং ছিল, তখন কি ট্রেনিং বেশি হতো? লাইনটা কেটে গেছিল, কদ্দূর শুনছেন আপনারা? স্যার এই যে এক্সপেন্ডিচার ঠিক ছিল, মানে শুনেছি লাস্ট পর্যন্ত। So আমার কোশ্চেনটা ছিল, whenever training was considered as expenditure approach, in that time the number of training and the training investment, training expenditure was higher, or training investment or expenditure is higher nowadays when training is considered as an investment perspective? কখন বেশি ছিল, কখন কম ছিল? স্যার অবশ্যই ইনভেস্টমেন্ট যখন ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভে আসার পরে ট্রেনিংটা কেন? এটা তো সবাই উত্তর করতে পারবো আমরা যে ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভে বেশি। কেন? রিজন অ্যাপ্লাই দিস কনসেপ্ট ইন ইউর পার্সোনাল লাইফ। আপনি যখন খরচ করতে চান, তখন কি খরচ বেশি করেন না কম করতে চান? কম করতে চাই স্যার। যত মিনিমাইজ করা যায়, তাই না? আপনি যখন ইনভেস্ট করতে চান, কি চান? বেশি ইনভেস্ট করতে চান না কম ইনভেস্ট করতে চান? কম। বেশি ইনভেস্ট করতে চাই আমরা, কারণ ইনভেস্টমেন্ট উইল লিড টু দ্য রিটার্ন। আমি রিটার্ন, ইনভেস্টমেন্ট উইল মাল্টিপ্লাই আওয়ার অ্যামাউন্ট, ভ্যালু। একটা বড় লোক আর একটা গরিবের পার্থক্য কোথায় বলেন তো? জানি, আমরা তো খুব পড়াশোনা করি, খুব মোটিভেশনাল স্পিচ শুনি, বেসিক ফিলোসফি, বেসিক মোটিভেশন না জানলে তো জীবনে বড় হতে পারবেন না। বড় বড় মোটিভেশনাল স্পিকারদের কথা শুনে ইয়া হতে পারে। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন আ পুয়ার পারসন এন্ড আ রিচ পারসন? পুয়ার ড্যাড, রিচ ড্যাড, এই বইটা পড়ছেন? পড়ছেন কেউ বইটা? না। আচ্ছা, তার আগে আমাকে বলেন, এই গত 1 বছর করোনাকালীন সময়ে কয়টা বই পড়েছেন? একজন একজন করে বলেন, অনেস্টলি বলবেন, এখানে লুকোচুরির কিছু নাই, লোক দেখানোর কিছু নাই। এটা হোক গল্পের বই, হোক লাইফ স্কিল রিলেটেড বুক, যে কোনো বই, পুরোটা পড়েছে। কয়টা পড়েছে? ইকবাল কয়টা বই পড়েছে? একটাও না, এরকম হতে পারে, ইটস নট এ ম্যাটার অফ শেম, কোনো ব্যাপারই না। কিন্তু অনেস্টলি বলুন, কয়টা বই পড়েছে? স্যার আপনার ওবির কোর্সে পড়ার সময় কয়েকটা বই কিনতে বলছিলেন, ওইগুলা কেনা হয়েছিল, পরে দুই একটা বই 2-3 পিস পড়া হয়েছে। না আমি, হ্যাঁ কিনে, থ্যাংক ইউ, কিনেছেন। কিন্তু আমরা পুরো বইটা, পুরো কয়টা বই পড়েছেন? যে বই আমি প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করেছি, মজা না পেয়েছি, স্যার, শেষ করেছি? না স্যার, পুরো বই পুরোপুরি পড়া একটা হয়নি। বই পড়ি। আচ্ছা, ইকবাল গেল। আরমান কয়টা বই পড়েছি? একটাও হয়নি স্যার। একটা হয়। ফেরদৌস?
ফেরদৌস কয়টা বই পড়েছেন? আলামিন? স্যার একটাও পড়া হয়নি। রিয়ান? স্যার আমি 3টা বই পড়েছি। কি কি পড়েছেন? পুরো বই পড়েছেন? পুরো বই? জি স্যার, বিষাদ সিন্ধু গিফটেড very good. বই, আর স্যার ইসলামিক 2টো বই। একটা হলো কি কি নাম বলেন? একটা হলো মা মা এবং মা, আচ্ছা, আর আর একটা হলো সকল নবীদের জীবনী, হায়াতুল আম্বিয়া বা নবীদের জীবনী। পুরোটা পড়েছেন? জি স্যার, এই 3টা বই পড়েছি আহ, করোনাকালীন সময়। আবিদা সুলতানা কয়টা পড়েছেন? আর একটাও না। মেহরুন্নেসা? স্যার আমি করোনাকালীন সময় শুরুতে কি পড়েছি মনে নেই, অনেক বই পড়েছি কিন্তু লাস্ট 2 মাস ধরে না, আমরা একটা বই পড়লে 3-4টা বই আমরা যদি পড়ছি। কোনো একটা বই ফার্স্ট টু লাস্ট জি, পড়ি, ওই বইয়ের নাম জীবন আমরা ভুলবো না। এটা এটা জি আমি স্যার। বের করব। না সেটা না, মানে অনেকগুলো বই পড়ছি, কয়টা পড়ছি মুখস্থ নাই ওরকম, কিন্তু লাস্ট 2 অনেকগুলো মাসে 3টা বই পড়েছি। মানে আপনি প্রচুর বই পড়েন তাহলে বোঝা যাচ্ছে। 15-20টা বই জি পড়েছেন? স্যার। হ্যাঁ 15-20টা হবে না, 12টা মতো হবে। কি কি আমাদেরকে কয়েকটা নাম বলেন। স্যার একটা হচ্ছে ওই যে হুমায়ুন আহমেদের হোটেল গ্রেভার ইন, তারপর হচ্ছে অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরিটা খুব রিসেন্টলি পড়েছি। অ্যানা ফ্র্যাঙ্কের আপনার ডায়েরি পড়েছেন? তারপর আচ্ছা, অ্যানা হচ্ছে ফ্র্যাঙ্ক কোথায় ছিল? অ্যানা ফ্র্যাঙ্ক স্যার ওই যে ইয়েতে হিটলারের মানে জার্মানে, সে- সে না, ওই তার বাসা তো আর জার্মানি ছিল না। আমি অ্যানা ফ্র্যাঙ্কের বাসা দেখে আসছি নিচে। তাই। হ্যাঁ, স্যার আমি ওটা আসলে পড়ছি কিন্তু ওই স্পেসিফিক প্লেস গুলা জানি না, কিন্তু গল্পটা সুন্দর করে মানে সামারিটা বলতে পারবো আমি আর কি। আমি অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরি পড়েছি অনেক আগে, এবং আমি সশরীরে দেখে আসছি। এটা আমস্টারডামে আছে, হ্যাঁ, নেদারল্যান্ড আমস্টারডাম। জি স্যার। আচ্ছা, এনিওয়েজ আমরা মোটামুটি একটা সার্ভে করলাম। কি কারণে দেখেন, এখানে আপনাদেরকে কোনো দোষারোপ করার জন্য না বা ইয়া করার জন্য না, কিন্তু একটা এই যে একটু আগে আমরা পড়ছিলাম যে ট্রেনিং এর আউটকাম, একটা দেখেছি বিহেভিয়ারাল প্যাটার্ন। একটা প্রবাদ আছে, বলা হচ্ছে টুডেস রিডার ইজ টুমরোস লিডার। বুঝতে পারছেন? টুডেস রিডার ইজ টুমরোস লিডার। এবং ইট ইজ প্রুভেন। আপনি যত ওয়ার্ল্ডের টপ এক্সিকিউটিভ যারা আছে, ওয়ার্ল্ডের টপ পার্সোনালিটি যারা আছে, সবাই একটা জিনিস কমন, একটা না 2-3টা জিনিস কমন। তার মধ্যে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে সবাই বই পড়ে। এটা খেয়াল করেছেন? এবং ওয়ার্ল্ডের টপ সিইও যারা আছে, টপ 500 সিইও এর উপর সার্ভে করে দেখেছে যে তারা এভারেজে বছরে 40 থেকে 50টা বই পড়ে, মানে সপ্তাহে একটা বই পড়ে। আমরা কিন্তু একটা বইও পড়ি না। কিন্তু আমরা কি লিডার হতে চাই না বলেন তো? আচ্ছা, আমরা কি বড় লোক হতে চাই নাকি চাই না? ইয়েস অর নো বলবেন শুধু। রিচ হতে চাই নাকি চাই? চাই। নাহলে আমরা সবাই জবের চায়। পিছনে ছুটছি। সবাই চায়। আমরা কি খ্যাতিমান বিখ্যাত হতে চাই না চাই না? চাই স্যার। আমরা কি হ্যাপি হতে চাই নাকি চাই না? অবশ্যই অবশ্যই চাই। চাই স্যার। অবশ্যই হ্যাপি হতে চাই, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই। হ্যাঁ, সো আমরা যে জিনিসগুলা চাই, এই এই জিনিসগুলো যারা পেয়েছেন সমাজে এস্টাবলিশ, তাদের একটা জিনিস কমন, তারা বই পড়ে। একটা রিচ পারসন একটা পোর পারসনের একটা ডিফারেন্স হচ্ছে, রিচ পারসন রিডস দ্য বুক, পোর পারসন ওয়াচ টেলিভিশন। আচ্ছা, এখন আবার যদি একটা সার্ভে করি, রিভার্স সার্ভে। আচ্ছা, ইকবাল হোসেন, আপনি কয় ঘন্টা টেলিভিশন বা এই ইউটিউব দেখেছেন বলেন তো? গত 365 এক বছরে প্রতিদিন যদি Approx 2 ঘন্টা করে হয় তাহলে স্যার অ্যাপ্রক্স এভারেজ 300 ঘন্টা কি দেখেছি? মানে ডেইলি 1 ঘন্টা এভারেজে জি স্যার এরকম হবে। 300 ঘন্টা। আচ্ছা, ইয়ে আরমান হোসেন, জি স্যার, টেলিভিশন ইউটিউব টেলিভিশন ইউটিউব দেখে স্যার 300 থেকে 350 ঘন্টা দেখছি স্যার। মুভি টুভি তো আছে না? জি স্যার, সব মিলেই আর কি।
300 350। আবিদা কয়টা, কত ঘন্টা হতে পারে? আবিদা শুনতে পাচ্ছেন? ইয়ে মেহরুন্নেসা, টেলিভিশন, ইউটিউব। স্যার ইউটিউব ডেইলি আমরা একটা যদি 2 ঘন্টা করে ধরি, 2 ঘন্টা করে ডেইলি ইউটিউবের সময় 700 ঘন্টা, আছে। মানে 700 ঘন্টার মতো। জি স্যার। একটা বই পড়তে আমাদের যে স্ট্যান্ডার্ড বইগুলো আছে, একটা বই পড়তে আমাদের যদি ঘন্টা হিসাব করি, দিন হিসাব করলে তো একদিনে 10 মিনিটও পড়তে পারি, কোনদিন 1 ঘন্টা। একটা বই পড়তে সর্বোচ্চ আমাদের 5 থেকে 7 ঘন্টা লাগে, জি তাই স্যার। না? তার বেশি লাগে না ইউজুয়ালি। বাংলা বই হলে তো আরো তাড়াতাড়ি পড়ে ফেলতে পারি, 1-1.5 ঘন্টাও শেষ হয়ে যায়। শেষ হয়েছে, রাইট। চিন্তা করে দেখেন, আমরা 700 ঘন্টা যদি টেলিভিশন দেখি, তত সময়ে বড় বই আমরা 100 বড় বই পড়ে ফেলতে পারতাম কিনা? জি স্যার। আমি বলছি না টেলিভিশন ইউটিউব ছেড়ে দেব, ওই 100 বড় বইয়ের জায়গায় আমি যদি 5টা পড়তাম, তাহলে কি এগোতো নাকি এগোতো না? এগোতো। চিন্তা করে দেখেন, 100-র 5%, আমি মাত্র 5% সময় ছাড় দিতে বলছি, বাকি 95% সময় যা করছিলেন করেন। সো জীবনে বড় হতে গেলে এই যে রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটার মধ্যে, সেখানে আপনারা পাবেন যে একটা রিচ পারসন এবং পুয়ার পারসন, যেখান থেকে গেলাম ওই বই পড়া, সেখানে বলা হচ্ছে একটা রিচ পারসনের বৈশিষ্ট্য হচ্ছে he or she is looking for investment sector, কোথায় ইনভেস্ট করবে। উইদাউট ইনভেস্টমেন্ট ক্যান ইউ মাল্টিপ্লাই ইউর মানি? নো স্যার। এটা হলো ভ্যালুসিটি অফ মানি। টাকার গতি বাড়াতে গেলে, টাকাকে মাল্টিপল করতে গেলে, টাকা যে বাচ্চা দেয়, তাহলে কি করতে হবে? তাকে ঘরে রেখে দিব, ব্যাংকে সেভিংসে রেখে দিব, না ইনভেস্ট করব? ইনভেস্ট করব। ইনভেস্ট করব। এন্ড কিছু কিছু লোক আবার ইনভেস্ট করতে ভয় পায়। তো সেখানে বলা হচ্ছে পোর পারসনের বৈশিষ্ট্য হচ্ছে যে দে সেভস মোর, দে হ্যাভ দ্য সেভিং টেন্ডেন্সি। আর রিচ পারসনের বৈশিষ্ট্য হচ্ছে দে হ্যাভ দ্য ইনভেস্টমেন্ট টেন্ডেন্সি। বুঝে গেল? স্যার বইটার নাম কি আরেকবার বলবেন? রিচ ড্যাড। রিচ ড্যাড এন্ড পুয়ার ড্যাড, রিটেন বাই রবার্ট কিওসাকি, বোধহয় রবার্ট নামে ওকে চিনে, রবার্ট কিওসাকি। জি স্যার, থ্যাংক ইউ। এটা স্পেশালি আপনাদের জন্য খুবই ভালো। আমি কয়েকটা বই সাজেস্ট করব, ছোট্ট ছোট্ট বই। স্পেশালি রিয়ানের পোস্টগুলো দেখে আমার মনে হচ্ছে রিয়ান বেশ প্র্যাকটিসিং মুসলিম। রিয়ান, আপনি কি প্রোডাক্টিভ মুসলিম বইটা পড়েছেন? ফারিস মোহাম্মদ। না স্যার, পড়িনি। আপনি কিছু পড়ে বই ফেলুন, রেফার খুবই, করতে পারেন, আমি পড়বো ইনশাআল্লাহ। আর এটার ইংলিশটা আমি পড়ছি, আমার শেষ হয় না, ইংলিশটা পড়ছি। এটার বাংলাও আছে, অনুবাদ আছে। আমি সাজেস্ট করবো যারা ইংলিশ, আপনারা সবাই এখানে ইংলিশ বোঝেন, ইংলিশ বইটা পড়ার জন্য। কারণ একটা বই অনুবাদ হলে তার এসেন্সটা বা মেইন থিমটা থাকে না, সেই রসটা থাকে না। সো ইফ পসিবল গো থ্রু দ্য মেইন বুক, ইংলিশ বুক। এটা দ্য প্রোডাক্টিভ মুসলিম, একটা চমৎকার বই। যে আমরা ইসলামের প্র্যাকটিসের মধ্যে থেকে কিভাবে ওই আমরা মনে করি যে আমাদের এই বর্তমান সময়ের যে আমাদের বড়লোক হওয়া, ভালো চাকরি করা, এটা বুঝি ইসলাম বিরোধী। হ্যাঁ, তাহলে বুঝি ইসলাম থাকবে না, বা আবার ইসলাম করতে গেলে বুঝি গরিব থাকতে হবে। নো, এখানে দেখা গেছে ইসলাম কিভাবে আপনাকে প্রোডাক্টিভ, আপনাকে কিভাবে রিচ, কিভাবে রেকগনাইজড বানাবে। চমৎকার সব হাদিস, কোরআন, সুন্নাহর আলোকে এবং বর্তমান পার্সপেক্টিভ থেকে ডিসকাস করা। এটা ফারিস মোহাম্মদের লেখা। সো চমৎকার একটা বই, এটা বাংলাও আছে, চাইলে পড়তে পারেন, অনেকেই পড়তে পারে। হ্যাঁ, এটা এই বইটা পড়বেন। তারপরে স্টিফেন আর কোভির 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, বইটা চমৎকার একটা বই। স্টিফেন কোভির 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, মজার ছলে পড়তে পারেন, মজার ছলে। সো সত্যিকার অর্থে বড় হতে চাইলে বই পড়তে হবে। সো যেখান থেকে গেলাম, আমরা আমাদের টপিকে চলে আসি যে আগে অর্গানাইজেশন গুলো যখন এক্সপেন্ডিচার পার্সপেক্টিভ দেখতো, তখন বেশি খরচ করতো ট্রেনিং এ, নাকি ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ চলে আসার পরে ট্রেনিং এ বেশি খরচ করে? ইনভেস্টমেন্টে আসার পরে। ইনভেস্টমেন্টে কেন? এই কারণটা কিন্তু এতক্ষণ বললাম। কারণ ইনভেস্টমেন্ট উইল লিড টু মোর রিটার্ন, ইনভেস্টমেন্ট উইল লিড টু দ্য মাল্টিপল অফ ইউর মানি। ব্যবসার উদ্দেশ্য কি? টাকা যা আছে তাই থাকা, নাকি এটা মাল্টিপল হতে থাকবে? মাল্টিপল। মাল্টিপল হতে থাকবে। কারণ মাল্টিপল হতে থাকার জন্য কি করতে হবে? উই হ্যাভ টু গো ফর ইনভেস্টমেন্ট। এবং এই বিজনেসম্যান, রিসার্চার, প্র্যাকটিশনাররা দেখলো সবচেয়ে ভালো ফিল্ড হচ্ছে ইনভেস্টমেন্টের, হিউম্যান রিসোর্সে।
সেই জন্য কিন্তু ট্রেনিং এর পরিমাণ বেড়ে যাচ্ছে। সো এই যে আরওআই যখন করছি, আরওআই সাধারণত আমরা দেখি রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্ট যে করছি তার রিটার্ন কেমন। সাপোজ এক জায়গায় ইনভেস্ট করলেন, আপনার রিটার্ন হচ্ছে 2, আরওআই হচ্ছে 2, 2 মানে হচ্ছে 100 টাকা ইনভেস্ট করে 200 টাকা পাচ্ছে, মানে 100 টাকা লাভ। আরেক জায়গায় রিটার্ন হচ্ছে 7, কোথায় বেশি ইনভেস্ট করবেন আপনি, যেখানে আরওআই 7 নাকি যেখানে আরওআই 2? 7। যেখানে আরওআই 7। দ্যাটস ওয়াই আমাদের এই ট্রেনিং এর ক্ষেত্রে আরওআই ক্যালকুলেট করতে হয় যে কোন কোন বিষয়ে ট্রেনিং দিব বা আদৌ ট্রেনিং দিব কিনা। যদি আপনার আরওআই হয় লেস দেন 1, তখন কি হয় বলেন তো? লস। 100 টাকা করলেন, আরওআই হচ্ছে 0.9, তার মানে 100 টাকা খরচ করে কয় টাকা পেলেন? 90 টাকা। 90 টাকা পেলেন, তার মানে কি লস হয়ে গেল 10 টাকা। জি স্যার। সো আরওআই ফর্মুলাটা একটু লিখে ফেলেন, এটা সবাই জানি আমরা। ইনভেস্টমেন্ট ব্র্যাকেটে লিখেন এক্সপেন্সেস। ইনভেস্টমেন্টের আরেক নামই এক্সপেন্সেস, এক্সপেন্সটাই বর্তমান সময়ে ইনভেস্টমেন্ট হিসেবে কনসিডার করছি। ইনভেস্টমেন্ট ব্র্যাকেট হচ্ছে এক্সপেন্স ডিভাইডেড বাই, সরি প্রথম উপরে লিখেন রিটার্ন অবলিক আউটকাম, রিটার্ন অবলিক আউটকাম। divided by investment oblique expenditure, investment oblique expenditure, that is the formula of ROI. আবারও বলছি ROI ফর্মুলাটা কি তাহলে? ROI ফর্মুলাটা হচ্ছে will divide our return or outcome by the investment. আপনি রিটার্ন হলো 500 টাকা, এটা কি উপরে থাকবে না নিচে থাকবে? রিটার্ন উপরে থাকবে। আপনি খরচ করলেন 200 টাকা, what is the result of ROI? রিটার্ন 500, এক্সপেন্ডিচার বা ইনভেস্টমেন্ট 200, ROI কত? 500/200। ক্যালকুলেটর 2.5। 0.5 ক্যালকুলেটর 2.5। আবার আপনার কম্পিটিটর, তার ROI তার রিটার্ন দ্যাট মিন্স আউটকাম 700, ঠিক আছে? 700, আর তার এক্সপেন্ডিচার 100, what is the ROI? 7 Who is more effective? কার ট্রেনিংটা more effective, you or your competitor? My competitor, কারণ আমার ROI হচ্ছে 2.5 আর তার ROI 7। সো ROI দিয়ে আমরা এই ট্রেনিং এ ইভ্যালুয়েশনটা করি, ইফেক্টিভনেসটা করি। তাহলে ROI ক্যালকুলেট করার জন্য আমাদের কি জানতে হবে? দুইটা জিনিস, একটা হচ্ছে what is the total return, what is the total outcome, and what is the total expenditure or total investment. তাহলে দেখি এক্সপেন্ডিচার বা কি কি ইনভেস্টমেন্ট করে থাকি। ইউজুয়ালি देयर আর 7 টাইপস অফ এক্সপেন্ডিচারস অর ইনভেস্টমেন্টস আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য ট্রেনিং। ট্রেনিং এর সাথে 7 ধরনের এক্সপেন্ডিচার বা ইনভেস্টমেন্ট জড়িত, নামগুলো আমরা একটু লিখে ফেলি। নাম্বার 1, cost of developing training program. Cost of developing training program. Cost of developing training program. Number 2, cost of training materials. Cost of training materials. Number 3, honorarium and salary of trainers and support staffs. Honorarium and
salary of trainers and support staffs. কত নাম্বার বললাম? 3 নাম্বার না? 4 নাম্বার, travel and lodging. Travel and lodging. Travel and lodging. Lodging, LODGING, lodging. LODGING. আচ্ছা জি। Travel and lodging. Number 5, training facilities. Training facilities. তারপর লিখেন ট্রেনিং ইকুইপমেন্টস। একটা কিন্তু ট্রেনিং ম্যাটেরিয়ালস, এটা এক না, একটা হচ্ছে ট্রেনিং ইকুইপমেন্টস। And last, cost of lost productivity. Cost of lost productivity. Cost of lost productivity. হলো 7টা? স্যার প্রথমটা কি? কস্ট অফ ডেভেলপিং ট্রেনিং প্রোগ্রাম। এই যে একটা ট্রেনিং প্রোগ্রাম ডেভেলপ করতে হয়, এটার পিছনে কিন্তু খরচ হয়। নিজেরা যেমন আমরা ধরেন সিলেবাস যখন প্রণয়ন করি, সিলেবাস কমিটিতে ইন্টারনাল মেম্বার, এক্সটার্নাল মেম্বার থাকে, তো তাদেরকে অনারেরিয়াম দিতে হয়। বা এই সিলেবাসটা যদি আমরা অন্য কারোর কাছ থেকে কিনতে চাই, বা ট্রেনিং প্রোগ্রামটা কারোর কাছ থেকে কিনতে চাই, স্পেশালাইজড কোম্পানির কাছ থেকে, তাদেরকে টাকা দিয়ে কিনতে হয়। এটা হচ্ছে বলছে কস্ট অফ ডেভেলপিং ট্রেনিং প্রোগ্রাম। ট্রেনিং প্রোগ্রাম ডেভেলপ করতে খরচ আছে। এখন একই রকম গুলা পাশাপাশি বলি, সেটা হচ্ছে ট্রেনিং ম্যাটেরিয়ালস কস্ট। যারা ট্রেনিং সেন্টারে যায় দেখবেন তাদেরকে খাতা, কলম, ব্যাগ দিচ্ছে। তারপরে হচ্ছে ট্রেনিং এর ব্রেকে তাদেরকে নানা রকমের খাবার দিচ্ছে, লাঞ্চ দিচ্ছে না? এগুলো সব ট্রেনিং এর ম্যাটেরিয়ালস। আর কিছু ট্রেনিং ইকুইপমেন্ট, আপনি যে ট্রেনিং সেন্টারটা থাকবে সেখানে কম্পিউটার লাগবে, প্রজেক্টর লাগবে, ল্যাপটপ লাগবে, স্ক্রিন লাগবে, স্পিকার লাগবে, ইকুইপমেন্টস। ট্রেনিং ফ্যাসিলিটিস, ট্রেনিং ফ্যাসিলিটিসটা কি? ট্রেনিং সেন্টার দুই রকম হতে পারে। ইউ ক্যান এস্টাবলিশ ইউর ওন ট্রেনিং সেন্টার, তখন জায়গা কেনা, বিল্ডিং করা খরচ আছে না? আর যদি নিজের ট্রেনিং সেন্টার না করেন তাহলে কি করতে হবে? ইউ হ্যাভ টু রেন্ট এ ট্রেনিং সেন্টার, সেখানে মাসে মাসে টাকা দিতে হবে। তারপর হচ্ছে অনারারিয়াম অফ দ্য ট্রেনার, যারা ট্রেনার আছে তাদেরকে অনারারিয়াম দেওয়া। আচ্ছা, শুধু ট্রেনার থাকলে হবে? ধরেন আপনার ইএমবিএ প্রোগ্রাম শুধু টিচার আছে, সাপোর্ট স্টাফরা নাই, চলবে ইএমবিএ প্রোগ্রাম? না স্যার। তার মানে ট্রেনিং সেন্টারে শুধুমাত্র যে ট্রেনার থাকে তা না, তার সাপোর্ট স্টাফ থাকে। সাপোর্ট স্টাফদের বেতন, ট্রেনারদের অনারারিয়াম, সম্মানী, এটা এক ধরনের খরচ। ট্রাভেল এন্ড লজিং, your head office in Dhaka, your training center is Dhaka, but you have office in Chittagong, Rashi, Bogura, Khulna, Noakhali, various districts. And whenever you are providing training, definitely you are not providing training in Noakhali or Bogura or Joshua. Definitely you are bringing those employees in Dhaka office in the training center, তাই না? এখন তারা যে আসবে, তার নিজে টাকা দিয়ে আসবে না অর্গানাইজেশনে টাকা দিয়ে? অর্গানাইজেশনে টাকা দিয়ে। তারা যে এখানে থাকবে, খাবে, ধরেন 1 মাসের ট্রেনিং, এই থাকা খাওয়ার ব্যবস্থা, লজিং এর ব্যবস্থা কে করবে? অর্গানাইজেশন। এর জন্য খরচ আছে না? এটাকে আমরা বলছি ট্রাভেল এন্ড লজিং। এন্ড ফাইনালি কস্ট অফ লস্ট প্রোডাক্টিভিটি। ব্যাপারটা কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। একজন এমপ্লয়ি প্রতিদিন 10 ইউনিট প্রডিউস করতে পারে, চাইলে খাতায় লিখতে পারে। একজন এমপ্লয়ি 10 ইউনিট প্রডিউস করতে পারে এবং প্রত্যেক ইউনিটের দাম হচ্ছে 100 টাকা। সে 30 দিনের জন্য ট্রেনিং এ আসাতে সে কি আর সেই প্রোডাকশনটা দিতে পারবে অর্গানাইজেশনকে? সে তো ট্রেনিং সেন্টারে চলে আসলো, অর্গানাইজেশন কি তার সেই প্রোডাক্টিভিটিটা পাবে?
তাহলে পাবে না। অর্গানাইজেশন কত খরচ হবে দেখেন তো 30 দিনে। ডেইলি সে 10 ইউনিট প্রডিউস করতে পারে, এক একটা ইউনিটের দাম 100 টাকা করে, কিন্তু সে 30 দিনের ট্রেনিং এ আসলো, অর্গানাইজেশন ওইখানে কত টাকা লস হবে? স্যার 30,000। না, আরো বেশি হওয়ার কথা। 30,000 স্যার আর 10 30,000 ইউনিট, স্যার তাই না? একদিনে তো স্যার, জি স্যার একদিনে 1,000 টাকা করে। 30,000, 30,000। তাহলে এটা কি ট্রেনিং এর খরচের মধ্যে পড়বে না? ডেফিনেটলি পড়বে। এটাকে বলা হচ্ছে কস্ট অফ লস্ট প্রোডাক্টিভিটি। ওই ট্রেনিং আসার কারণে তার যে প্রোডাক্টিভিটি, তার যে পারফরম্যান্স, তার যে আউটকাম পাচ্ছেন অর্গানাইজেশন, এটাও তো ট্রেনিং এর অন্তর্ভুক্ত। সো দিজ আর দ্য 7 টাইপস অফ কস্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ট্রেনিং। সো আমরা নেক্সট ডেতে এই আরওআই ক্যালকুলেশনটা শিখবো, ইনক্লুডিং হাউ টু ক্যালকুলেট দ্য রিটার্ন। কারণ আমরা খরচটা সহজে ক্যালকুলেট করতে পারি। আপনার ইএমবিএ প্রোগ্রামে কত টাকা খরচ হয় আপনারা কি বলতে পারেন? হিসাব করা যাবে? জি স্যার, হিসাব করা যাবে। কিভাবে হিসাব করবেন? টিউশন ফি কত, যাতায়াত খরচ কত, বই আদার ম্যাটেরিয়ালস প্রিন্ট আউট করতে কত, তাই না? অ্যাসাইনমেন্ট ওগুলা প্রিন্ট দিতে কতই খরচ করতে পারেন। তার মানে এটা আমরা কি নিচের অংশটা বের করলাম, দ্যাট মিন্স ইনভেস্টমেন্ট এন্ড এক্সপেন্ডিচার বের করলাম না আউটকাম বের করলাম? ইনভেস্টমেন্ট। এখন যদি বলি যে কয় টাকার শিখলেন ইএমবিএ প্রোগ্রাম থেকে, কয় টাকার ডিগ্রি নিলেন, বলেন তো কয় টাকার ডিগ্রি মেজার করা যাবে? করা যাবে? বলেন। আসাদুর রহমান শুনতে পান নাকি আমাকে? ইকবাল হোসেন শুনতে পান? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এমবিএ তে আসাদুর রহমান কয়টা কোর্স করেছেন এমবিএ তে? স্যার আমার কোর্স শেষ হয়েছে স্যার, হচ্ছে সব মিলে স্যার এইবার যদি সেমিস্টারটা শেষ হয় তাহলে স্যার 12টা শেষ হবে স্যার। 12টা কোর্সে কত খরচ হয়েছে এটা কি ক্যালকুলেট করতে পারবেন? জি স্যার, পারবো স্যার। কিন্তু 12টা কোর্সে কয় টাকা শিখলেন সেটা কি ক্যালকুলেট করতে পারবেন? না স্যার, এটা তো স্যার এই মুহূর্তে ক্যালকুলেট করতে পারবো না, তবে আমি যতটুকু শিখছি স্যার, আমি চেষ্টা করি আমি যে জায়গায় জব করি ওগুলোর সাথে রিলেট করার জন্য। হ্যাঁ, সেটা তো ভেরি গুড অ্যাপ্রোচ। এখন আরও এর ফর্মুলাটা কি ছিল? রিটার্ন ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট, তাই না? এখন আপনি বললেন স্যার অনেক রিটার্ন, খুব ইফেক্টিভ, তাহলে খুব ইফেক্টিভ ডিভাইডেড বাই 2 লাখ, রেজাল্ট কি? জিরো জিরো স্যার, আসবে না কিছু, হ্যাঁ, রেজাল্ট আসবে না, শুধু ইনভেস্টমেন্ট। আনডিফাইন্ড। বললাম যে I have learned so many things. I am overwhelmed divided by 1 lakh. কত? তার মানে যেটা বোঝাই যাচ্ছে উপরেরটার একটা ভ্যালু লাগবে, যা রিটার্ন সেটাকে আমাকে কোয়ান্টিফাই করতে হবে, সংখ্যায় নিতে হবে, তাই না? যদিও এটা সহজ না, কিন্তু আলটিমেটলি আরওআই ক্যালকুলেট করার জন্য কিন্তু কি করতে হবে আমাকে? ওইটারও একটা এস্টিমেশন করতে হবে, যেটা বাস্তবিক অর্থে খুব সহজ না এবং খুব না, অ্যাকুরেট না, তারপর আমাদের আরওআই বের করার জন্য করতে হয়। সেটা আমরা নেক্সট ক্লাসে জানবো। এখন একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আসি, কারণ হচ্ছে আমাদের অলরেডি আমাদের টিচারদের, আমি জানি না আপনাদের নোটিশ দিয়েছি কিনা, টিচারদের নোটিশ দিয়েছে যে রেজাল্ট দিয়ে দেওয়ার জন্য শুধুমাত্র একটা মিড এবং ফাইনালের রেজাল্ট বাদে অন্য সকল রেজাল্ট দিয়ে দিতে হবে। তো আমি কি আপনাদের অ্যাসাইনমেন্টের টপিক দিয়েছি? জি স্যার, অ্যাসাইনমেন্টের টপিক দিয়েছেন। অ্যাসাইনমেন্টের ডেডলাইনটা আমি বলে দিই। আপনাদের অ্যাসাইনমেন্টের ডেডলাইন হচ্ছে 25th of মার্চ। 25th of March। ওকে স্যার। কি কি থাকবে আমি বলি। কন্টেন্ট কি বলেছি? অ্যাসাইনমেন্টের কন্টেন্ট কি কি থাকবে? না স্যার। কিরকম সাইজ বা কন্টেন্ট এরকম কিছু বলি না? বলছেন শুধু ওয়ার্ড লিমিটেশন 4000। কি কি চ্যাপ্টার থাকবে সেটা বলেছি? না, শুধু এটাই বলেছিলেন 4000 শব্দ। আচ্ছা, একটু লিখে ফেলেন সবাই, একটু এটা আজকে একটু সামারাইজ করে দিই। ইন্ট্রোডাকশন,
introduction, bracket লিখেন 1 to 2 page, then company profile 2 to 3 page, তারপরে হচ্ছে organogram oblique HR department, organogram oblique HR department 1 page, তারপরে চ্যাপ্টার 4 এর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট প্র্যাকটিসেস অফ এক্স অর্গানাইজেশন, যেটা আপনাদের মেইন বডি, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট প্র্যাকটিসেস অফ এক্স অর্গানাইজেশন, এটা লিখেন আনলিমিটেড। এটা যত বেশি লিখতে পারেন, অন্যগুলো কম লিখলে সমস্যা নেই, এটা যেহেতু মেইন পার্ট। আপনার অনেক সময় দেখা যায় কি কোম্পানি প্রোফাইল অনেক দিয়ে দেন, 8-10 পৃষ্ঠা দিয়ে দেন, যেটা এত বেশি দরকার নেই। সো ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট প্র্যাকটিস অফ এক্স অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনে করছেন সেটা বেশি দিতে হবে। তাহলে কি কি থাকবে, অর্গানাইজেশন কি কি ট্রেনিং প্রোগ্রাম করাচ্ছে, তার ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট ফর্ম থাকলে সেই ফর্মটা দিবেন, তার আপনার ট্রেনিং সেন্টারের বর্ণনা দিবেন, তারপরে তাদের কাদেরকে ট্রেনার হিসেবে নিয়েছে সেটা দিবেন, তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট কেমন সেটা দিবেন, যে কোনো একটা স্পেসিমেন ট্রেনিং এর একটা স্যাম্পল দিবেন। তারপরে হচ্ছে ট্রেনিং ইভ্যালুয়েশন করলে ইভ্যালুয়েশন ফর্ম যদি থাকে সেই ফর্ম দিবেন, যা কিছু পড়িয়েছি সেগুলা এখানে ইনসার্ট করবেন। আর শেষে থাকবে হচ্ছে ফাইন্ডিংস এন্ড রেকমেন্ডেশনস, ফাইন্ডিংস এন্ড রেকমেন্ডেশন। হাইয়েস্ট 4000 ওয়ার্ড। সো ইন্ট্রোডাক্টরি পার্ট গুলো, কোম্পানি প্রোফাইল, এগুলো যত কম দেওয়া যায়, মেইন বডি যত বেশি দেওয়া যায়, ততই মার্কস বাড়বে। আননেসেসারি জিনিস দেওয়া দরকার না। একটা কোম্পানি প্রোফাইল দিলেন, তার প্রোডাক্ট এন্ড সার্ভিস দিলেন, নো। কোম্পানি প্রোফাইল কয় পেজটা দিব বলছিলেন? হাইয়েস্ট 2 থেকে 3 পেজ, হাইয়েস্ট। আচ্ছা, ইন্ট্রোডাকশন এক পেজ দিলেই তো। স্যার কোনো জিজ্ঞাসা আছে কারো? স্যার এটা তো ইন্ডিভিজুয়াল না, অ্যাসাইনমেন্টটা করবেন গ্রুপে। গ্রুপ ফর্ম করেছেন আপনারা? জি স্যার। স্যার গ্রুপ ফর্ম করে গুগল ক্লাসরুমে আপলোড করা আছে। কতজনের গ্রুপ? 4 জন করে স্যার, 4 জন করে বলছিলেন আপনি। তাহলে এটা গ্রুপেই করবেন। একটা গ্রুপ আছে শুধু 3 জনের স্যার। কোনো সমস্যা নাই, হাইয়েস্ট 4 জন আর কি। সো এটা গ্রুপে করবেন, করে আমাকে ইমেল করে দিবেন আপনারা। ওকে স্যার। স্যার কনক্লুশন আর রেফারেন্স দেব কিনা? রেফারেন্স তো দিবেনই। আর এটা স্ট্রাকচারটা বলে দেই, এটা টাইমস নিউ রোমানে করবেন। এগুলা কি বলেছি ফরম্যাটটা? স্যার থিসিস যেভাবে করে ওইভাবেই করব, তাই তো? টাইমস নিউ রোমানে হবে, 12 ফ্রন্টের, ব্ল্যাক এন্ড হোয়াইট। শুধু গ্রাফ চার্ট থাকলে কালার দিবেন, অন্য পুরো টেক্সটটা হবে ব্ল্যাক এন্ড হোয়াইট। ইভেন হেডিং গুলো 12 ফ্রন্ট হবে, 12 হয়ে বোল্ড হবে, কোনোটাই 12 ফ্রন্টের বেশি হবে না। হেডিং কালারফুল দেওয়া, হেডিং বড় করা, এগুলো করা যাবে না, এগুলো আনপ্রফেশনাল। স্যার হেডলাইন গুলো কি আমরা আপার কেস ইউজ করতে পারি ক্যাপিটাল লেটারে? কোনোই দরকার নেই, নরমাল কেসই থাকবে। যেগুলো টাইটেল কেস বলে, প্রথম শব্দ প্রথম লেটারটা বড় হাতে এরকম থাকবে। আর 12 ফ্রন্টেরই থাকবে, অন্য কালার হবে না, ব্ল্যাকই থাকবে, 12 ফ্রন্টে থাকবে। এই হচ্ছে অবস্থা। আর লাইন স্পেস দিবেন 1.5। মার্জিনটা থাকবে টপ রাইট কর্নার। মার্জিনটা আরেকবার একটু বলবেন? সরি, এই যে পেজ নাম্বারটা টপ রাইট কর্নার। তো আপনারা যেটা করবেন, নেক্সট উইকে আপনাদের ক্লাস শুরু করার আগে আপনারা যে যে ডাটা কালেক্ট করেছেন এটা নিয়ে ইন্ডিভিজুয়াল গ্রুপ আমার সাথে কথা বলতে পারেন। তাহলে হবে কি, আপনাদের এই অ্যাসাইনমেন্টটা কোন ইনফরমেশনকে ইনকর্পোরেট করতে হবে, কোনগুলো করতে হবে না, আমি এগুলো বলে দিতে পারবো। এই সপ্তাহের ভিতরে ডাটা কালেক্ট করার চেষ্টা করব। ওকে স্যার। আর কি কারো কোনো জিজ্ঞাসা আছে? রিয়ান, আজকে কততম ক্লাস আমাদের? 9।
So thank you everyone. ওকে স্যার, আসসালামু আলাইকুম।